কি রে আকাশ, বরুণ জেঠুর ব্যাপারটা কি বলতো? হ্যাঁ রে, সেটাই তো ভাবছি রে। বরুণ জেঠু তো এখনো এলো না। কি রে লালটু, তুই তো বরুণ জেঠুর বাড়ির পাশেই থাকিস, তুই কিছু জানিস? না, আজ সকালেও তো দেখলাম বরুণ জেঠু সাইকেল নিয়ে বাজারে গেল। আরে, এটা বরুণ জেঠুর সাইকেলের বেলের আওয়াজ মনে হচ্ছে না? হ্যাঁ তো। কি গো বরুণ জেঠু, তোমার এত দেরি হলো কেন? জানো, তোমার কাছ থেকে গল্প শুনবার জন্য আমরা সেই কখন থেকে বসে আছি। আরে তোদের গল্প বলবো বলেই তো এলাম। তার আগে আমার যে একটু বাবা গরম গরম এক কাপ চা দরকার পল্টু। একটু গলাটা না ভিজিয়ে তো আর গল্প বলা যায় না। হ্যাঁ হ্যাঁ, তুমি বসো, আমি এক্ষুনি তোমার জন্য রামু কাকার দোকান থেকে এক কাপ চা নিয়ে চলে আসছি। বেশ, এবার তাহলে আমাদের গল্প বলো বরুণ জেঠু। বলছি, তাহলে শোন। আজ থেকে অনেক বছর আগে আমাকে একবার কুসুমপুরে যেতে হয়েছিল। কুসুমপুরে কেন গো? পোস্টমাস্টারের কাজে। তারপর? বেশ কিছুদিন কুসুমপুরের পোস্ট অফিসে কাজ করবার পর একটা অদ্ভুত ঘটনা ঘটলো আমার সঙ্গে। কি ঘটনা বরুণ জেঠু? আমার পরিষ্কার মনে আছে, সেদিন পোস্ট অফিসে কাজ করতে করতে আমার বেশ রাত হয়ে গিয়েছিল। বাইরে তখন খুব ঝড় বৃষ্টি হচ্ছে, বুঝলি, কিছুতেই বেরোতে পারছিলাম না। এদিকে রাতও গভীর হয়ে আসছে, তাই একটু ঝড় বৃষ্টি ধরতেই সাইকেলটা নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। এত রাত এখন কি আর কুসুমপুরের বাজারে কোনো দোকানপাট খোলা পাবো? তার মধ্যে আবার ঝড় বৃষ্টি। কিন্তু কিছু তো একটা কিনতেই হবে, তা না হলে আজ রাতটা না খেয়ে আমায় কাটাতে হবে। না, তাড়াতাড়ি বাজারে যাই, যদি কিছু পাই। তারপর বাজারে গিয়ে কি দেখলে বরুণ জেঠু? কোনো দোকানপাট খোলা ছিল? ও বরুণ জেঠু, চুপ করে আছো কেন? বলো বলো, বাজারে গিয়ে কি দেখলে? হ্যাঁ, মানে মানে কি যেন বলছিলাম। আরে বাবা, ওই যে সাইকেল করে কুসুমপুরের বাজারে যাচ্ছিলে, তারপর কি হলো বলো? বলছি খুব জোরে সাইকেল চালিয়ে কুসুমপুর বাজারে গিয়ে দেখলাম, না, যা ভেবেছিলাম ঠিক তাই হলো। বাজারের একটা দোকানপাটও খোলা নেই। আজ রাতটা মনে হচ্ছে না খেয়ে কাটাতে হবে। একেই বলে ভাগ্য। আজই বেশি পরিশ্রম হলো, আর আজই মনে হচ্ছে রাতের খাবার জুটবে না। এখানে আশেপাশে কোথাও তো একটা হোটেলও নেই যে রাতের খাবারটা ওখানেই খেয়ে নেব। না, আর এখানে সময় নষ্ট করবার কোনো মানেই হয় না। বাড়ি যাই। ও পোস্টমাস্টার মশাই, দাঁড়ান। এত রাতে বাজারে কি ব্যাপার? আর বলবেন না, চাল ডাল সবজি কিচ্ছু নেই, তাই বাজারে এলাম যদি কিছু পাওয়া যায়। ও, এই ব্যাপার। তা আপনি ওই বংশীদার দোকানে যান, কিছু না কিছু ঠিকই পেয়ে যাবেন। বংশীদার দোকান? হ্যাঁ, বংশীদার মুদির দোকান চেনেন না বুঝি? না তো। আদে মশাই, এই তো ওই বাজারের পেছনেই একটা জেলে পাড়া আছে, সেখানেই বংশীবাবুর দোকান। অনেক রাত অব্দি খোলা থাকে। কিন্তু এত ঝড় বৃষ্টির পরেও কি খোলা থাকবে? হ্যাঁ, থাকবে মশাই, থাকবে। একবার গিয়ে দেখুন না। কিন্তু আপনি এই এত রাতে বাজারে কেন? আপনিও কি আমার মতোই ওই কিছু কিনতে এসেছিলেন? হ্যাঁ, কে বললেন আমি কিছু কিনতে এসেছিলাম কি না? না, আমি কিছু কিনতে আসিনি। তাহলে? সে অনেক কথা, পরে দেখা হলে বলবো। আমি যাই, বুঝলেন, আমার একটু তাড়া আছে। আরে কোথায় যাবেন বলুন না, চলুন, আপনাকে আমার সাইকেলে করে পৌঁছে দিচ্ছি। না, তার কোনো দরকার নেই পোস্টমাস্টার মশাই, আমি নিজেই চলে যেতে পারবো। আপনি বরং তাড়াতাড়ি গিয়ে বংশীদার দোকান থেকে চাল ডাল কিনে বাড়ি যান। দেখতে দেখতে রাত কিন্তু ক্রমশ গভীর হচ্ছে, আর আকাশের অবস্থাও তো ভালো নয়। যে কোনো সময় আবার ঝড় বৃষ্টি শুরু হতে পারে। ওই দেখুন আকাশে কেমন মেঘ ডাকছে। আমি যাই, পরে আবার কথা হবে। ভারী অদ্ভুত লোক তো। সাইকেলে করে পৌঁছে দেবো বললাম, তাও গেল না। যাকে যাই, বংশীর দোকান থেকে কিছু কিনে নিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। সত্যি বয়স্ক লোকটা তোমার সাথে সাইকেলে করে গেল না বরুণ জেঠু? এ কি? না রে আকাশ, সত্যি গেল না। তাহলে লোকটা একা একা অত রাতে কোথায় গেল? তা আমি কি করে বলবো, জানি না বাপু। ছাড়ো তো জেঠু, ওইসব কথা বাদ দাও। এখন বলো তো, ওই বংশীদার মুদি দোকানে যাবার পর কি হলো? দোকান কি খোলা ছিল, নাকি ঝড় বৃষ্টির জন্য সেটাও বন্ধ হয়ে গিয়েছিল? বলছি সব তোদের বলছি, কিন্তু একটা কথা মনে রাখিস, তোরা সবকিছু যত সহজ ভাবছিস, আসলে তা মোটেও সহজ ছিল না, সোজা ছিল না, মোটেও না। তা যাক, সত্যি জেলে পাড়ায় গিয়ে দেখলাম
ওই তো একটা দোকানে আলো জ্বলছে দেখছি, তার মানে ওই লোকটা আমাকে মিথ্যে বলেনি। এই তো দোকানের ওপরে লেখা আছে বংশীর মুদিখানা। আমায় 1 কেজি চাল আর 500 ডাল দিন তো। আরে দাঁড়ান দাঁড়ান মশাই, দাঁড়ান, দিচ্ছি, একটু দাঁড়ান। তা আপনি এই কুসুমপুরের পোস্টমাস্টার মশাই না? হ্যাঁ, আপনি আমায় চেনেন? আরে সবাইকেই চিনি। দাঁড়ান দাঁড়ান, আমি আপনার জিনিসগুলো দিচ্ছি, একটু দাঁড়ান। আর এমন কি গল্প হলো বলুন জেঠু? কোথায় ভাবলাম গল্পের মধ্যে একটা দারুণ কিছু ঘটনা থাকবে, তা না, এ তো একেবারেই সাদা মাটা ওই কি বলে মামুলি গল্প বললে আজ তুমি আমাদের। দূর না রে না আকাশ, না, আমার কথা এখনো শেষ হয়নি বাপু। আগে পুরোটা শোন, তারপরে বিচার করবি। ওহো, থাম না তোরা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুমি গল্পটা পুরো বলো তো বরুণ জেঠু। বংশীর দোকান থেকে চাল ডাল কিনে বাড়ি ফিরলাম। তারপর সেদিন রাতের মতন চাল আর ডাল দিয়ে খিচুড়ি করে রাতের খাবারটা কোনো ক্রমে সারলাম। তারপর পরের দিন সকালে পোস্ট অফিসে গিয়ে কথায় কথায় আমাদের এক পিয়ন রামদুলালকে ওই আগের দিনের রাতে সব কথা বললাম। কিন্তু আমার সব কথা শুনে রামদুলাল আমাকে যে বলল তা আমি কিছুতেই বিশ্বাসই করতে পারছিলাম না, কিছুতেই না। কি এমন কথা রামদুলাল বাবু তোমাকে বলেছিলেন বরুণ জেঠু? তাহলে শোন, আমার সব কথা শুনবার পর ওই রামদুলাল বলল, কি বলছেন কি পোস্টমাস্টার মশাই, আপনি কাল রাতে জেলেপাড়ার বংশীদার দোকান থেকে চাল ডাল কিনে খিচুড়ি করে খেয়েছেন? হে ভগবান, এ আপনি কি বলছেন? আমার তো শুনেই বুকের ভেতরটা কেমন ধুকপুক ধুকপুক করছে মশাই। আরে এতে ভয় পাওয়ার মতো কি হয়েছে রামদুলাল? আরে আছে আছে, অনেক কিছুই আছে পোস্টমাস্টার মশাই, অনেক কিছু আছে। কিন্তু শুধু এটুকু বলতে পারি যে আপনার ভাগ্য খুব ভালো যে আপনি বংশীদার দোকান থেকে বেঁচে ফিরেছেন। এসব তুমি কি বলছো রামদুলাল? আমি তো কিচ্ছু বুঝতেই পারছি না। বংশীর দোকান থেকে চাল ডাল কেনার সঙ্গে বাঁচা মরার কি সম্পর্ক? আরে বলো 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 আমাকে। যে দোকানটাই নেই সেই দোকান থেকে আপনি চাল ডাল কিনে এনেছেন। ব্যাপারটা কি ভয়ানক নয় পোস্টমাস্টার মশাই? বলুন তো একবার। কি সব বাজে বাজে বলছো? বংশীর দোকান নেই? কি হলো? কাল রাতেই তো আমি ওর দোকান থেকে চাল ডাল কিনলাম। এক রাতের মধ্যে কি হলো? এক রাতের মধ্যে কিছু হয়নি পোস্টমাস্টার মশাই। আসল কথা হলো আজ কয়েক মাস হয়ে গেল বংশীর দোকান বলে জেলে পাড়ায় আর কিছুই নেই। আর শুধু দোকান নয়, বংশীদাও আর নেই। কোথায় গেছে? যেখানে গেলে আর কেউ ফেরে না পোস্টমাস্টার মশাই, কেউই ফেরে না। হেয়ালি করো না তো রামদুলাল, একদম হেয়ালি করবে না। আমি কোনো হেয়ালি করছি না পোস্টমাস্টার মশাই। আমার কথা বিশ্বাস না হলে দিন থাকতে থাকতে আপনি নিজের চোখেই সমস্ত দেখে আসুন। সে তো আমি যাবই। এ কি, কাল রাতেই তো দোকানটা ভালো ছিল, আজ পুড়ে গেল কি করে? এভাবে কি দেখছেন বাবু? এই দোকানটা কখন পুড়ে গেল? সে তো অনেক দিন হলো বংশীদার দোকানটা পুড়ে ছাই হয়ে গেছে। আর বংশীদা, উনি কোথায়? বংশীদাও তো আর বেঁচে নেই। সেদিনের আগুনে দোকানের সাথে সাথে উনিও একদম পুড়ে ছাই হয়ে গেছেন। কি সব বলছেন আপনি? আমি যা বলতেছি একদম সত্যি কথা বলতেছি। আমার কথা বিশ্বাস না হলে আপনি এখানকার অন্য কোনো জেলেদেরকেও জিজ্ঞেস করে দেখতে পারেন। ও মাই গড! আমি পরে সত্যি এই ঘটনা নিয়ে অনেককে জিজ্ঞাসা করেছিলাম, আর সবাই ওই একই কথা বলে। আচ্ছা বরুণ জেঠু, একটা প্রশ্ন করব? হ্যাঁ কর। আর ওই বয়স্ক লোকটার কি হলো যে তোমাকে বংশীদার দোকানের কথাটা বলেছিল? ওনার সাথে আমার আর কোনোদিনই দেখা হয়নি, আর হবেই বা কি করে। আমি পরে অনেক খবরাখবর নিয়ে দেখলাম দোকানের আগুনে শুধু বংশীবাবু একাই মারা যাননি, সঙ্গে মারা গিয়েছিলেন ওনার দোকানের কর্মচারী গোপাল বাবু। হ্যাঁ, উনি গোপাল বাবুই ছিলেন। কারণ আমি খোঁজ নিয়ে দেখেছি কুসুমপুর বাজারে নাকি মাঝে মধ্যেই রাতের বেলা গোপাল বাবুকে দেখতে পাওয়া যায়, কিন্তু উনি গোপাল বাবু নন, উনি আসলে গোপাল বাবুর অতৃপ্ত আত্মা। আর এই সব ঘটনা জানবার পর আমার শরীর খুব খারাপ হয়ে গেল। কুসুমপুর থেকে বদলে নিয়ে আমি একেবারে অন্য জায়গায় চলে গেলাম। কোথায় গেলেন বরুণ জেঠু? নারায়ণপুর। আর সেখানেও আমার সঙ্গে ঘটেছিল এক অদ্ভুত ভয়ানক ঘটনা, কিন্তু সে গল্প আজকে নয় রে বাপু, আজকে নয়, ও পরে বলবো। না 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 না। লালটু, লালটু, আমি তোর জন্যে লাড্ডু বানিয়েছি,
খাবি না? ঠাকুমা, কি বলছিস লালটু? রাতে তুই তোর ঠাকুমার গলা শুনতে পাস? হ্যাঁ রে আকাশ, এখন এই ব্যাপারটা প্রায়ই হচ্ছে। বাবাকেও বলেছিলাম, বাবাও বললেন এসব নাকি আমার মনের ভুল। আর কি বললেন জানিস? কি বললো? এইসব নাকি হয়েছে আমি রাতে ভূতের গল্প পড়ি বলে। যেগুলি পড়ি সেগুলিই নাকি স্বপ্ন হয়ে রাতে আমার ঘুমের মধ্যে আসে। কিন্তু বিশ্বাস কর, ঠাকুমা স্বপ্নে এসে নাতিকে লাড্ডু খেতে বলছে। এমন ভূতের গল্প আমি কখনো পড়িনি। ভালো বলেছিস, ঠাকুমা স্বপ্নে এসে নাতিকে লাড্ডু খেতে বলছে। তুই হাসছিস পল্টু? যেদিন তোর সাথে এরকম হবে সেদিন বুঝবি। ও বরুণ জেঠু, তোমার সাথে এরকম কোনোদিন হয়েছে? আমার সাথে যেটা সেদিন হয়েছিল সেটা এর থেকেও অনেক ভয়ানক ছিল রে আকাশ, অনেক ভয়ানক ছিল। কি হয়েছিল তোমার সাথে বরুণ জেঠু? বলো না গো। বলবো বলবো, সব আজ বলবো তোদের, কিন্তু তার আগে যে একটু গরম গরম চা লাগবে রে বাছাদনরা। হ্যাঁ বরুণ জেঠু, আমি এক্ষুনি রামু কাকার দোকান থেকে তোমার জন্য গরম গরম চা নিয়ে আসছি। শোন, তখন আমি গোপালগঞ্জ পোস্ট অফিসের পোস্টমাস্টার। গোপালগঞ্জে আমি প্রায় 5 বছর কাটিয়েছি। অনেক লোকজনের সঙ্গে আমার খুব ভালো পরিচয় গড়ে উঠেছিল। পোস্ট অফিসের কাজ ছেড়ে মাঝে মধ্যেই তার বাড়িতে গিয়ে সময় কাটাতাম। এরকম ভাবে ভালোই চলছিল। আর এই করতে করতেই গোপালগঞ্জের একজনের সঙ্গে আমার খুব ভালো বন্ধুত্ব হয়। কার সাথে বলুন জেঠু, কার সাথে? প্রদীপ বাবুর সাথে। ওনার পুরো নাম ছিল প্রদীপ কুমার চট্টরাজ। বয়সে আমার থেকে 2-5 বছর বেশি হবে, কিন্তু খুব খোলা মনের মানুষ ছিলেন প্রদীপ বাবু। কিন্তু ওনার সঙ্গে যে এরকম একটা ঘটনা ঘটবে কেউ কি জানতো? কি হয়েছিল প্রদীপ বাবুর সঙ্গে? বলো না বরুণ জেঠু। ওরে বাবা, বলছি দম নিতে দে, সব বলছি। আমার স্পষ্ট মনে আছে, সেদিন পোস্ট অফিসে একটু বেশি কাজের চাপ ছিল, তাই সব কাজ শেষ করতে করতে রাত হয়ে গিয়েছিল অনেকটা। সে যাই হোক, সব কাজ সেরে বাড়ি ফিরছি, এমন সময় হঠাৎ পেছন থেকে প্রদীপ বাবুর গলা শুনতে পেলাম। তারপর, ও পোস্টমাস্টার মশাই, আরে ও পোস্টমাস্টার মশাই, একটু শুনুন না। আরে কি ব্যাপার, আজকে আপনার এত ফিরতে রাত হলো? আর বলবেন না প্রদীপ বাবু, আজ কাজের চাপটা একটু বেশি ছিল। তার মানে লোকজন আবার আজকাল খুব চিঠি চাপাটে লিখছে, কি বলেন? হ্যাঁ, তা বলতে পারেন, কিন্তু আপনি এত রাতে এখানে কি করছেন? আরে অপেক্ষাই তো করছিলাম পোস্টমাস্টার মশাই, অপেক্ষাই তো করছিলাম। হ্যাঁ, কার জন্য অপেক্ষা করছিলেন? আরে একজন ভালো বন্ধুর জন্য পোস্টমাস্টার মশাই। এবার আপনাকে পেয়ে গেছি, মানে আমার অপেক্ষা শেষ হয়েছে, বুঝলেন কি না? আপনার কথার মানেটা ঠিক বুঝতে পারছি না। আরে সোজা কথাটা তো সোজাভাবেই বললাম পোস্টমাস্টার মশাই। কেন, আপনি আমার ভালো বন্ধু নন বলুন তো? না না, তা কেন, আমি অবশ্যই আপনার ভালো বন্ধু। তাহলে এবার চলুন। আরে কোথায় যাব? গেলেই দেখতে পাবেন, আসুন আসুন আমার সঙ্গে আসুন। কত রাতে প্রদীপ বাবু তোমাকে কোথায় নিয়ে গেলেন বরুণ জেঠু? সেটা তোদের আমি এক্ষুনি বলবো না আকাশ। পুরো ঘটনাটা শুনলে তোরা নিজেরাই সব জানতে পারবি। কিন্তু একটা কথা তোদের বলতে পারি, এই পোস্টমাস্টারি করতে গিয়ে জীবনে তো কম অভিজ্ঞতা হয়নি, কিন্তু সেদিন রাতের অভিজ্ঞতা আমি কোনোদিন বলতে পারবো না, না কোনোদিন না। তখন দেখতে দেখতে রাত আরো গভীর হচ্ছে। হাঁটতে হাঁটতে প্রদীপ বাবুকে আমি জিজ্ঞাসা করলাম, আপনি আমাকে কোন দিকে নিয়ে যাচ্ছেন প্রদীপ বাবু? এটা তো আপনার বাড়ির পথ নয়। হ্যাঁ ঠিকই বলেছেন, এটা আমার বাড়ির পথ নয়, এটা স্টেশন যাওয়ার রাস্তা। এত রাতে আপনি আমাকে নিয়ে স্টেশনে যাবেন কেন? কি হয়েছে? আপনি কি কোথাও যাবেন? আমার তো আর যাওয়ার কোনো জায়গা নেই পোস্টমাস্টার মশাই। আরে আপনি এইভাবে কথা বলছেন কেন প্রদীপ বাবু? আপনাকে আগে তো এমন ভাবে কথা বলতে আমি কখনো শুনিনি। আমি কি আর আগের সেই আমি আছি পোস্টমাস্টার মশাই? আমিও কত পাল্টে গেছি, তাই পাল্টে গেছে আমার কথা বলার ধরনও। কিন্তু এটুকু বলতে পারি, আমার দ্বারা আপনার কোনো ক্ষতি হবে না। আমি শুধু একটা ব্যাপারে আপনার সাহায্য চাই, আর তাই আপনাকে এই রাতের বেলা স্টেশনে নিয়ে যাচ্ছি। আপনি আমার সাহায্য চান? কি ব্যাপার বলুন তো? সেটা না হয় আমার সাথে গেলেই জানতে পারবেন।
ভারী অদ্ভুত তো, তোমাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে কিন্তু কেন নিয়ে যাচ্ছে কিছুতেই বলছে না। অদ্ভুত। না, তখনও প্রদীপ বাবু আমাকে কিছুই বলেননি, কিন্তু যেতে যেতে হঠাৎ আমার কেমন যেন শীত শীত করতে শুরু করলো। মনে হলো কারা যেন আমাদের পিছন পিছন আসছে। এই কথা আমি প্রদীপ বাবুকে বলতেই উনি হেসে উঠলেন, বললেন, এমন নিঝুম গভীর রাতে শীত শীত করবে, সেটাই তো স্বাভাবিক, তাই না? কিন্তু ওই পায়ের শব্দ, ওটা তো স্বাভাবিক নয় প্রদীপ বাবু। কে বলছে স্বাভাবিক নয়? রাতের বেলা আকাশের তারা দেখা যায়, কিন্তু দিনের বেলায় তা দেখা যায় না। তার মানে এটা নয় যে দিনের বেলা আকাশে ওই তারারা থাকে না। তারারা তখনও থাকে পোস্টমাস্টার মশাই, যেমন ওই শব্দেরা থাকে, কিন্তু আমরা তাদেরকে আর শুনতে পাই না। চলুন চলুন, এইসব কথা ভুলে যান আর আমার সঙ্গে তাড়াতাড়ি স্টেশনে চলুন। তাড়াতাড়ি পৌঁছতে হবে আমাদের। এ কি, দেখতে দেখতে রাত 12টা বেজে গেল। এখন স্টেশনে গিয়ে আমরা কি করব প্রদীপ বাবু? এত রাতে তো আর কোনো ট্রেন থাকে না। আজ থাকবে পোস্টমাস্টার মশাই, আজ থাকবে। স্টেশনে গিয়ে কি দেখলে বরুণ জেঠু? সত্যি সত্যি অত রাতে কোনো ট্রেন ছিল? ছিল। সত্যি কথা বলতে কি, প্রায় 5 বছর আমি গোপালগঞ্জে কাটিয়েছি, কিন্তু রাত 12টার সময় স্টেশনে ট্রেন দাঁড়িয়ে থাকতে কখনো দেখিনি। আমারও কৌতূহল হলো। আমি স্টেশন মাস্টারের ঘরের দিকে দৌড়ে গেলাম। দেখলাম স্টেশন মাস্টারের ঘরের দরজা বন্ধ। তারপর দরজায় কড়া নাড়তেই দেখলাম, দরজা খুলুন, ভেতরে কে আছেন? স্টেশন মাস্টার সাহেব, দরজা খুলুন প্লিজ। কে কে আপনি? এত রাতে কি চাই? জানতে চাই। বলুন কি জানতে চান? যে ট্রেনটা দাঁড়িয়ে আছে সেটা কোথায় যাবে? যেখানে আপনার যাওয়া প্রয়োজন সেখানেই যাবে। ট্রেন এক্ষুনি ছেড়ে দেবে পোস্টমাস্টার মশাই, তাড়াতাড়ি চলুন। এই ট্রেন চলে গেলে কিন্তু রাতে আর কোনো ট্রেন নেই। কিন্তু আমাদের তো টিকিট কাটাই হয়নি। কোনো টিকিটের প্রয়োজন নেই, আপনি যান ওনার সঙ্গে। সে কি, স্টেশন মাস্টারও তোমাকে সঠিকভাবে কিছু বললেন না? এক রহস্যময় ঘন কুয়াশা যেন তখন ঢেকে ফেলেছে গোটা স্টেশনটা। আমি পরিষ্কার বুঝতে পারছিলাম স্টেশনে আমরা দুজন ছাড়া আরো যেন অনেকে রয়েছে। কারা ছিল বরুণ জেঠু? অসংখ্য ছায়ামূর্তি, যারা আমার চোখের সামনে দিয়ে চলাফেরা করছিল, কিন্তু আমি তাদের ছুঁতে পারছিলাম না, তাদের তাদের স্পষ্ট দেখতেও পাচ্ছিলাম না। তারপর তারপর কি হলো? তুমি ট্রেনে উঠলে? বলতে পারিস উঠতে বাধ্য হলাম। আমি কিন্তু কিচ্ছু বুঝতে পারছি না প্রদীপ বাবু। আর একটু অপেক্ষা করুন পোস্টমাস্টার মশাই, আর একটু অপেক্ষা, তারপরেই সব বুঝে যাবেন। মুক্তিগড়, এখানে কি আছে প্রদীপ বাবু? ওই দেখুন বরুণ বাবু। ওখানে লাইনের উপরে অত লোক কেন প্রদীপ বাবু? গিয়ে দেখুন। কি আছে ওখানে? আপনারা এমন ভিড় করে কি দেখছেন? সরুন সরুন। এই দেখুন না, কার যেন মৃতদেহ লাইনে পড়ে আছে। প্রদীপ বাবু! আরে, আপনি ওনাকে চেনেন নাকি দাদা? হ্যাঁ হ্যাঁ, উনি তো আমাদের গোপালগঞ্জের প্রদীপ বাবু। কিন্তু ওনার এই অবস্থা হলো কি করে? কিছুক্ষণ আগে আমার সঙ্গে কথা বলছিলেন। না 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 না, এ হতে পারে না। বিদায় বন্ধু, বিদায়। এতক্ষণ তুমি যার সঙ্গে কথা বলছিলে সে আসলে প্রদীপ বাবুর আত্মা? প্রদীপ বাবুর আত্মা। উনি এই সব করেছিলেন কারণ উনি চেয়েছিলেন ওনার শেষ কাজ আমি যেন করি। দেখেছো বরুণ জেঠু, হঠাৎ কেমন ঝড় শুরু হয়ে গেল? এখন আর কথা বলবার সময় নেই আকাশ, তাড়াতাড়ি ক্লাবে চল।
ব্যাপার বলতো আকাশ, এখনো তো লালটু আর পল্টু এলোই না। ওরা আবার ঝড় বৃষ্টিতে বাইরে কোথাও আটকে পড়লো না তো? আমারও তাই মনে হচ্ছে গো জেঠু। বরুণ জেঠু, ওই তো লালটু আর পল্টু দৌড়ে দৌড়ে ক্লাবে আসছে। তাই? ওই দেখ পল্টু, বরুণ জেঠু আর আকাশ আমাদের জন্যই মনে হয় জানলার সামনে দাঁড়িয়ে আছে। লালটু, পল্টু, আয় আয়, তাড়াতাড়ি আয়। আসছি রে আকাশ, আসছি। কি রে লালটু পল্টু, তোদের আজ আসতে এত দেরি হলো? আর বলো না বরুণ জেঠু, আজ একটা অদ্ভুত কাণ্ড ঘটেছে আমাদের দুজনের সাথে। কি ঘটেছে? আরে আর বলিস না আকাশ, আজ লাইব্রেরি গিয়েছিলাম ইতিহাসের কিছু প্রশ্নের উত্তর লেখার জন্য। তারপর কিরে পল্টু, ইতিহাস প্রশ্নের উত্তরগুলো খুঁজে পেলি? আমাকে বলছিস? আগে বল তুই কি খুঁজে পেয়েছিস? না রে, ঠিক পাচ্ছি না। মনে হচ্ছে আরো কয়েকটা বই একটু নেড়ে চেড়ে দেখতে হবে। তুই দেখ তো, আমার ভীষণ ঘুম পাচ্ছে রে। তোকে হাই তুলতে দেখে তো আমারও ঘুম পেয়ে গেল রে। কিন্তু ঘুম পেলে তো হবে না, আমাদের আজ যে করেই হোক ইতিহাস প্রশ্নের উত্তরগুলো খুঁজে বের করতেই হবে। তারপর আর কি, কখন যে পড়তে পড়তে দুজনে ঘুমিয়ে পড়েছি কিচ্ছু বুঝতে পারিনি। ঘুম থেকে উঠে দেখি লাইব্রেরির দরজা বন্ধ। আর তারপর দরজা খোলো। আমরা লাইব্রেরিতে আটকে আছি, কেউ আছো? দরজা খোলো। হেড স্যার, আমরা লাইব্রেরিতে। না রে পল্টু, স্যারেরা মনে হয় সবাই বাড়ি চলে গেছেন। রামুদা, ও রামুদা, লাইব্রেরির দরজাটা খোলো। রামুদা। এ কি, তোমরা এখনো দুজন বাড়ি যাওনি? পড়তে পড়তে লাইব্রেরিতেই ঘুমিয়ে পড়েছিলাম গো রামুদা। ঠিক আছে, এবার বাড়ি যাও। দেখো, বাড়ি গিয়ে বাড়ির সবাই তোমাদের জন্য চিন্তা করছে। আচ্ছা, পড়তে পড়তে কেউ এভাবে ঘুমিয়ে পড়ে বলো? যাও যাও, বাড়ি যাও। তোরা দুজন শুধু ঘুমিয়েই পড়েছিলিস, আর কিছু হয়নি তো? আর কিছু মানে তুমি কি বলতে চাইছো বরুণ জেঠু? না, আসলে তোদের এই লাইব্রেরিতে আটকে পড়ার কথাটা শুনে আমার একটা ভয়ঙ্কর ঘটনার কথা মনে পড়ে যাচ্ছে রে লালটু পল্টু। কি ঘটনা বরুণ জেঠু, বলো না আমাদের। হ্যাঁ, বলো না বরুণ জেঠু, বলো না। তাহলে শোন, এই পোস্টমাস্টারের চাকরি পাওয়ার আগে আমি নসিবপুর বলে একটা স্কুলে পড়াতাম। বাবা, তুমি পোস্টমাস্টার হওয়ার আগে স্কুল মাস্টার ছিলে? আমি কিন্তু তোদের কোনো মজার কথা বলছি না আকাশ। আকাশ, তুই চুপ কর না, বরুণ জেঠুকে গল্পটা বলতে দে। তুমি বলো বরুণ জেঠু, আমরা মন দিয়ে তোমার গল্প শুনবো। মনে রাখিস, এটা কোনো গল্প নয়, সত্যি ঘটনা। ঠিক আছে, তুমি বলো না। আমি নসিবপুর স্কুলে পড়ানো শুরু করার সময় থেকেই বেশ কিছু অদ্ভুত ঘটনার কথা শুনতাম। অদ্ভুত ঘটনা? যেমন? মাঝে মধ্যে ওই শিক্ষকেরাই বলতেন। জানেন বরুণ বাবু, আজ ক্লাস নেওয়ার সময় কি হয়েছে? কি হয়েছে? আর আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? চিন্তা করারই বিষয় মশাই, চিন্তা করারই বিষয়। বোর্ডে ছেলেদের অঙ্ক বোঝাচ্ছি, আর হঠাৎ দেখি আমার বোর্ডে লেখা অঙ্কগুলো কে যেন মুছে দিচ্ছে। শুধু কি তাই মশাই, অঙ্ক করানোর সময় বারবার মনে হচ্ছিল কে যেন আমার হাতটা চেপে ধরছে। ভাবুন একবার, আমি তো তারপরে আর ভয়ে ক্লাসই নিতে পারলাম না মশাই। এ আপনার কোনো মনের ভুল নয় তো? মনের ভুল বলছেন তো? তাহলে এই দেখুন, এই দেখুন। এ কি, এ তো আপনার হাতে আঙুলের ছাপ বসে গেছে দেখছি। হ্যাঁ মশাই, হ্যাঁ, আঙ্গুলের ছাপ। না, এই আঙ্গুলের ছাপটা দেখলেই আমার শরীরটা কেমন যেন করছে জানেন। আমি আর কথা বলতে পারছি না, আমার গলা কেমন ধরে আসছে। বরুণ বাবু, বরুণ বাবু, বরুণ বাবু। কি বলছো বরুণ জেঠু? এই যে অবিশ্বাস্য। এখানেই শেষ নয়, আরো আছে। যেমন? তোরা বললে বিশ্বাস করবি না, আমি নিজের চোখে দেখেছি রাতের বেলা নসিবপুরের স্কুলের ফাঁকা ক্লাসরুমে মাঝে মাঝেই আগুন জ্বলে উঠতে। ক্লাসরুমে আগুন? কিন্তু কে লাগালো আগুন বরুণ জেঠু? জানি না, বলতে পারবো না। অনেক তদন্ত করেও সেই আগুন কেন লাগতো তার কারণ কেউ জানতে পারেনি, কেউ না। তা এইভাবে আস্তে আস্তে নসিবপুর স্কুলের পরিবেশ কেমন যেন গা ছমছমে ভৌতিক হয়ে উঠতে থাকলো। স্কুলের ছাত্র সংখ্যা দিন দিন কমতে থাকলো। আর তারপর একদিন এমন একটা ঘটনা ঘটলো যা এর আগে কোনো স্কুলে ঘটেছে বলে আমার জানা নেই। এমন কি ঘটনা ঘটেছিল নসিবপুর স্কুলে যে তুমি এমন কথা বলছো? তাহলে চুপ করে মন দিয়ে শোন। স্কুলের অ্যানুয়াল পরীক্ষার ঠিক কয়েকদিন আগেকার ঘটনা।
ছাত্ররা সবাই লাইব্রেরিতে পড়াশোনা করছিল। যেমন ওই আজ করছিল লালটু আর পল্টু। অন্য ছাত্ররা পড়া শেষ করে চলে গেলেও ক্লাস 9-এর স্টুডেন্ট বিক্রম আর সুজয় তখনও পড়ছিল ওই লাইব্রেরিতে বসে। এদিকে দেখতে দেখতে সন্ধে হয়ে গেছে। তারপর হঠাৎ বিক্রম, এই এই লাইব্রেরির আলোগুলো কাঁপছে কেন রে? জানি না, আমার এখন পড়তে দে তো, জ্বালাতন করিস না। এই আমার কিন্তু ভীষণ ভয় করছে রে। এই জানিসই তো আমাদের স্কুলে মাঝে মাঝে কি সব অদ্ভুত কাণ্ড ঘটে। ওরে ওরে, এটাও তেমন কিছু নয় তো রে। এই বিক্রম, এই বল আমাকে কি হয়েছে বল। ওরে বাবা, না না, আমি ওসব ভূত প্রেতে বিশ্বাস করি না। আর তোর যদি এতই ভয় করে তাহলে বাড়ি চলে যা। একা? আমি একা একা বাড়ি যাব? এই তুই যাবি না আমার সাথে? এই এই চল না, চল না। বললাম তো, এই পড়া শেষ না করে আমি যেতে পারবো না। সত্যি তুই যাবি না? আরে বললাম তো না, যেতে হয় তুই একা যা। ঠিক আছে, আমি একাই যাচ্ছি। এই বিক্রম, ওই দেখ ওই দেখ, দরজাটা কেমন দুম করে নিজে থেকেই বন্ধ হয়ে গেল। হ্যাঁ বিক্রম। আরে বাবা, এতে এত ভয় পাওয়ার কি আছে? হয়তো হাওয়ায় বন্ধ হয়ে গেছে। এই যা জানলা দিয়ে দেখ, দেখ বাইরে কোনো হাওয়া নেই, একটা গাছের পাতাও নড়ছে না। না না, দেখছি। দেখলি দেখলি বিক্রম, দেখলি? এমনি এমনি হচ্ছে না। ভূত আছে রে ঘরে, এই ঘরে ভূত আছে। এই চল তাড়াতাড়ি দরজা খুলে পালাই। এই চল রে বিক্রম। আরে না, দরজা তো কিছুতেই খুলতে পারছি না রে সুজয়। আয় তো, আমরা দুজনে মিলে একবার চেষ্টা করে দেখি। হেড স্যার, হেড স্যার, আমরা লাইব্রেরিতে আটকে আছি হেড স্যার। এই দরজা খুলুন, দরজা খুলুন হেডমাস্টার মশাই। না রে বিক্রম, কেউ আমাদের চিৎকার শুনতে পাচ্ছে না রে, কেউ না। এবার আমাদের কি হবে রে সুজয়? এই বিক্রম, এই বিক্রম, ওই দেখ ওই দেখ, একটা কাটা হাত আমাদের দিকে এগিয়ে আসছে। না না না, এসো না, এসো না, এসো না, এদিকে এসো না, প্লিজ এসো না। এদিকে সুজয় আর বিক্রমের বাড়িতে সবাই চিন্তায় পড়ে গেছে। অত রাতেও ওরা দুজন বাড়ি না ফেরায় পুলিশে খবর দেওয়া ছাড়া আর অন্য কোনো উপায় ছিল না। তারপর পুলিশ তদন্তে নেমে সবার আগে ওই নসিবপুর স্কুলে আসে, কারণ বিক্রম আর সুজয় দুজনের বাবাই পুলিশকে বলেছিল, ইন্সপেক্টর বাবু, আমি বিক্রমের বাবা আর উনি সুজয়ের। অন্য দিনের মতো আমাদের দুজনের ছেলে আজও একই সঙ্গে স্কুলে গিয়েছিল, কিন্তু এখনো সুজয় আর বিক্রম বাড়ি ফেরেনি। আমরা স্কুলে ফোন করেছিলাম, কিন্তু কেউই আমাদের ফোন ধরেনি। তারপর স্কুলে গিয়েও দেখি বাইরে থেকে স্কুলের গেট বন্ধ, কেউই নেই। তাই বাধ্য হয়ে আপনার কাছে এলাম ইন্সপেক্টর বাবু। আপনি দয়া করে আমাদের সুজয় আর বিক্রমকে খুঁজে দিন। ওদের দুজনের সব বন্ধুদের বাড়িতে খোঁজ নিয়ে দেখেছেন? হ্যাঁ দেখেছি, আর ওদের এক বন্ধুর মুখেই তো শুনলাম স্কুল ছুটির পর বিক্রম আর সুজয় লাইব্রেরিতে গিয়েছিল পড়ার জন্য। ও আই সি, তাহলে তো সবার আগে আমাদের একবার স্কুলের লাইব্রেরিতে গিয়ে খোঁজ নিয়ে দেখতে হবে। তারপর কি হলো বলুন জেঠু? পুলিশ গিয়ে ওই লাইব্রেরির দরজা ভেঙে অজ্ঞান অবস্থায় পড়ে থাকা বিক্রম আর সুজয়কে উদ্ধার করে। এরপরে বিক্রম আর সুজয় পুলিশকে ওদের সেদিনকার ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা বলে। আর তারপর তোমরাও সব জানতে পারো, তাই তো? ঠিক তাই, ঠিক তাই। কিন্তু অনেক তদন্তের পরেও লাইব্রেরিতে ওই কাটা হাতের রহস্য কেউ সমাধান করতে পারেনি। সেই রহস্য আজও রহস্যই থেকে গেছে। আর ওই ঘটনার পর নসিবপুর স্কুলে আর কোনো বাবা মাই তাদের ছেলে মেয়েদের পড়তে পাঠায় না, তাই স্কুলটাও বন্ধ হয়ে যায়। আর আমাকেও ওই স্কুল মাস্টারের চাকরি ছেড়ে এই পোস্ট মাস্টারের চাকরি শুরু করতে হয়।